সো হ্যালো এভরিওয়ান, জাভাস্ক্রিপ্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা জাভাস্ক্রিপ্টের এই পর্বে জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ক্লোনিং এবং মার্জিং কী হয়। এটা খুবই দুর্দান্ত একটি টপিক বলতে পারেন। আমরা গত পর্বগুলোতে যে সমস্ত জাভাস্ক্রিপ্টের অবজেক্ট রিলেটেড জিনিসগুলো দেখে এসেছি না, তো ওটার রেসপেক্টেই দেখবেন আজকে এই ক্লোনিং আর মার্জিংটা আপনাদের খুবই ইউজফুল মনে হবে। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তো তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে আমরা চলে যাব জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, আর তারপরে আমরা আমাদের আজকে ক্লাস সংখ্যা হচ্ছে 71, তাই না? তাই আমরা একটা কী কাজ করব, আমরা এটাকে সিলেক্ট করলাম, জাস্ট একবার ডুপ্লিকেট করে নিলাম, Ctrl+C Ctrl+V করে রিনেম করে এটাকে 71 করে দিচ্ছি। ঠিক আছে, বেশ। আর এবার আমরা VS কোড ওপেন করে নিয়ে চলুন 71 বলে ফোল্ডারটাকে VS কোডে নিয়ে নিই। তো দেখুন আমরা VS কোড ওপেন করে ফেলেছি, আর আমাদের এখানটাতে 71 বলে যে ফোল্ডারটা রয়েছে সেটাও এখানে চলে এসেছে। তো আমরা একটা কাজ করি, আমরা init.html-কে ওপেন করলাম, আর এখানে টাইটেলটা দিয়ে দিলাম 71, আর JS-এর ভিতরে থাকা custom.js-কে ওপেন করে নিলাম। ব্যাস, এগুলো হয়ে গেছে। তো দেখুন একটা কাজ করি, আমরা এটাকে একটু রানও করি। ঠিক আছে, সো আমরা একটা কাজ করলাম, আমরা এখানে এসে এটাকে জাস্ট ডাবল ক্লিক করলাম। তো এটা দেখুন এখন এই মুহূর্তে গুগল ক্রোমে ওপেন হয়ে গেছে। আর টেস্টিং পারপাসের জন্য আপাতত এই জিনিসগুলো থাকুক। দেখুন গত পর্বগুলোতে আমরা অবজেক্ট সম্পর্কে অনেক কিছু শিখেছি, তাই না? কীভাবে জাভাস্ক্রিপ্টে অবজেক্ট তৈরি করতে হয়, কীভাবে অবজেক্টকে নিয়ে আমরা ম্যানিপুলেট করতে পারি, তারপরে অবজেক্ট রেফারেন্স কী হয়, অবজেক্ট কম্প্যারিজন কী হয়, সমস্ত কিছু আমরা দেখলাম। যে যখন আমরা এটা ইকুয়াল টু এটা দিই তখন অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কপি হয়, তারপরে আমরা অবজেক্ট কম্প্যারিজন কী হয় সেই সমস্ত জিনিসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই না? তাই ফর দ্য মোমেন্ট আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, আর একটুখানি console.log করে নিলাম, যাতে করে বোঝা যায় যে আমাদের কারেন্ট ফাইলটা ঠিকঠাকভাবে কাজ করছে নাকি। জাস্ট লিখে দিন যে হ্যালো, এটাকে সেভ করলাম। এবার আপনার ব্রাউজারে এসে F12 প্রেস করুন, ডেভেলপার টুলস, কনসোলে যান, দেখুন এখানটাতে আচ্ছা মেবি এটাকে সেভ করলাম, করার পরে আরেকবার রিলোডে প্রেস করুন, দেখুন হ্যালো আসলো। ঠিক আছে, বেশ, আমাদের সব কিছু ঠিকঠাক কাজ করছে। তো দেখুন আজকে আমরা দেখবো হচ্ছে অবজেক্টের ক্লোনিং। ঠিক আছে, তো দেখুন অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করতাম না, যেরকম মনে করুন আমি যদি একটু Ctrl+Z করি, আমাদের যে আগের এক্সাম্পলগুলো ছিল, বা একটা কাজ করি আমি নিজে থেকে এটা করি। তো মনে করুন লেট প্রোডাক্ট ডিটেলস বলে একটা অবজেক্ট আপনি ক্রিয়েট করেছেন। তো যেটার মধ্যে আপনি এর বিভিন্ন রকমের প্রপার্টিসগুলোকে আপনি রাখবেন। আমি এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো মনে করুন আপনি এখানে দিতে চাইছেন যে প্রোডাক্টের নেম হচ্ছে একটা প্রপার্টি, আর তার মধ্যে মনে করুন দিচ্ছেন যে ল্যাপটপ। ঠিক আছে, প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকতে পারে, তাই মনে করুন দিয়ে দিন যে সিরিয়াল নাম্বার, মনে করুন কিছুটা দিয়ে দিন, মনে করুন এটা আমি স্ট্রিং হিসাবে রাখছি, আর মনে করুন 254 এইটা DR এরকম টাইপের একটা সিরিয়াল নাম্বার থাকলো। আর ল্যাপটপের মনে করুন এই মুহূর্তে প্রাইস রয়েছে যে 45,000। ঠিক আছে, তো এইটা আপনার কাছে একটা অবজেক্ট হয়ে গেল। এবার দেখুন আমি যদি চাই এই যে অবজেক্টটা আপনি ক্রিয়েট করেছেন এই সেম টাইপের একটা অবজেক্ট, অর্থাৎ সেম প্রপার্টি সেম ভ্যালু যুক্ত এই অবজেক্টটা আপনি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন বা আরেকটা অবজেক্ট তৈরি করবেন। ঠিক আছে, তাই সচরাচর আপনাকে যদি বলা হয় যে এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন এটার মতো আরেকটা অবজেক্ট ক্রিয়েট করুন, তাই আপনি কি করবেন, আপনার মাথায় সবার আগে এটা আসবে যে আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, লেট অ্যানাদার প্রোডাক্ট ইকুয়াল টু, আমি জাস্ট এই প্রোডাক্ট ডিটেলসটাকে এরকমভাবে দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই তো হয়ে গেল। এক্স্যাক্টলি ঠিক তাই, কারণ আমরা যদি এখন এই দুটোকেই console.log করি, মনে করুন console.log প্রোডাক্ট ডিটেলসকেও করলাম, আবার আরেকটা console.log-এর মধ্যে আমি অ্যানাদার প্রোডাক্টকেও করলাম। এবার যদি আমরা এটাকে সেভ করি, আমরা যদি এখানে যাই F12 বাটনটা প্রেস করলাম, এবার যদি রিলোডে প্রেস করি, দেখুন সেম আমাদের কাছে ভ্যালু আসলো, তাই না? প্রোডাক্ট নেম দেখুন দুখানা অবজেক্ট এসছে। হ্যাঁ, কনসোল আপনাকে এরকমভাবে দেখায় যে আপনি যে console.log করেছেন সেটা একটা অবজেক্ট রিটার্ন করেছে, আর সেই অবজেক্টের প্রপার্টি নেম হচ্ছে এগুলো, আর তার ভ্যালু হচ্ছে এগুলো। দেখুন পুরো দুটো সেম, তাই না? কিন্তু এখানটাতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আপনি যেটা চাইছিলেন সেটা কিন্তু এখানটাতে হলো না। আপনি চাইছিলেন যে এইটা একটা আলাদা অবজেক্ট হোক যার মধ্যে কিনা এই ইনফরমেশান থাকবে, আবার এইটা একটা আলাদা অবজেক্ট হোক যার মধ্যে কিনা এই ইনফরমেশানটা থাকবে। কিন্তু এই মুহূর্তে দেখুন দুটো জিনিস কিন্তু আলাদা হয়ে গেল, কারণ আমরা কিছুদিন আগেই ডিসকাস করলাম যে
এই লেট অ্যানাদার প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ডিটেলস মানে কি? কারণ এই প্রোডাক্ট ডিটেলসের যে অ্যাড্রেসটা সেটা এটার মধ্যে স্টোর হয়ে গেল, মানে আক্ষরিক অর্থে প্রোডাক্ট ডিটেলস আর অ্যানাদার প্রোডাক্ট কিন্তু দুটো আলাদা আলাদা ভেরিয়েবল হলেও এরা কিন্তু সেম অ্যাড্রেসকে রেফার করছে, তাই না? তাই আপনি যদি মনে করুন জিনিসটা এরকম টাইপের হয়ে যাবে, যদি আপনি এখানটাতে অ্যানাদার প্রোডাক্ট ডট সিরিয়াল নাম্বারকে চেঞ্জ করে দেন, মনে করুন আপনি এখানে সিরিয়াল নাম্বার লিখে দিলেন যে 1 2 3 4 বা কিছু একটা AS দিয়ে দিন এরকম টাইপের, তাহলে কিন্তু এইটারও ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাই না? দেখুন আমি জাস্ট এটাকে সেভ করলাম, আমি এখানে গেলাম, একবার রিলোডে প্রেস করছি, দেখুন দুটোরই কিন্তু সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেল। কিন্তু আপনি এটা চাইছিলেন না, আপনি চাইছিলেন এই যে প্রোডাক্ট ডিটেলস বলে যেরকম একটা অবজেক্টের স্ট্রাকচার রয়েছে আর ভ্যালু রয়েছে, এই সেম জিনিসটা অ্যানাদার প্রোডাক্টের মধ্যেও থাকুক, কিন্তু দুটো অবজেক্ট আলাদা আলাদা অ্যাড্রেসকে ডিফাইন করুক, আপনি এটা চাইছিলেন। কিন্তু আপনি ওটা চাইতে গিয়ে আপনি কি করে ফেলেছেন, আপনি চাইলেন যে আচ্ছা এটার মধ্যেই তো পুরো সেম স্ট্রাকচার রয়েছে, তাহলে আমি এটা ইকুয়াল টু এটা করে দিলেই তো এই পুরো জিনিসটা অ্যানাদার প্রোডাক্টের মধ্যে ঢুকে যাবে, ব্যাস তাহলেই হলো। হ্যাঁ হলো, কিন্তু এই দুখানা অবজেক্ট এখন সেম অ্যাড্রেসকে ডিনোট করছে, যেটা কিনা আমরা গত পর্বগুলোতে দেখলাম। আর সেটা করতে গিয়ে আপনি যদি অ্যানাদার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার চেঞ্জ করেন, ও কাটটা করে দিচ্ছে প্রোডাক্ট ডিটেলসের সিরিয়াল নাম্বারটাকে চেঞ্জ করে দিচ্ছে, তাই না? তাহলে দেখুন তো এটা কত বড় একটা সমস্যা। তাই এটার সলিউশনটা কী করে করব? তো এটার সলিউশন করার জন্য মনে করুন আমরা এরকম করতে পারি, আমাদেরকে একটু খাটাখাটনি করতে হবে, যেরকম আমি এরকমটা চাইছি না, তাই আমি একটা জিনিস করতে পারি, আমি এরকমভাবে তো ইকুয়াল কখনো দেবো না যে অ্যানাদার প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট ডিটেলস। কেন দেবো না? কারণ আমরা এই জন্যই আগের পর্বে অবজেক্ট রেফারেন্সিং সম্পর্কে এত বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম, যে এইটা করা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইটার অ্যাড্রেসটা এটা স্টোর হওয়া, না কি এই স্ট্রাকচারটা, তাই না? তো আমরা এটা কখনো করব না। তাই আমরা কি করতে পারি, আমাদেরকে এখান থেকে এই সেম জিনিসটাকে এরকম করে কপি করে এখানটাতে আবার পেস্ট করতে হবে, ব্যাস। এইটা করলেই এই প্রোডাক্ট ডিটেলসের অ্যাড্রেস এখন আলাদা হয়ে গেল আর অ্যানাদার প্রোডাক্টের অ্যাড্রেস এখন আলাদা হয়ে গেল। তাই এই অবস্থাতে যদি আপনি এরকম করেন যে মনে করুন অ্যানাদার প্রোডাক্ট ডট সিরিয়াল নাম্বার ইজ ইকুয়াল টু, মনে করুন আমি এখানে লিখলাম যে 325 ADF 45 এরকম দিয়ে দিলাম। আর এইবার আপনি চেঞ্জ করলেন অ্যানাদার প্রোডাক্টে, এবার আপনি কনসোল ডট লগ করছেন মনে করুন প্রোডাক্ট ডিটেলসকে, ঠিক আছে? বলুন তো চেঞ্জ হবে কি না? আচ্ছা আমি দুটোকেই একবার কনসোল ডট লগ করে দিই, প্রোডাক্ট ডিটেলস আর অ্যানাদার প্রোডাক্ট, ঠিক আছে? দেখবেন চেঞ্জ হবে না, মানে এক্স্যাক্টলি আপনি যেটা এক্সপেক্ট করছেন বা যেটা চেয়েছিলেন সেটাই এখন হবে। তো দেখুন আমি এখানটাতে একবার জাস্ট রিলোডে প্রেস করলাম, দেখুন এখন কি হলো, এখন এই যেটা আছে সেটা হচ্ছে কিনা এই প্রথমটার প্রোডাক্ট ডিটেলসে যখন যেটা আমি দিয়েছিলাম 7DR45 সেটাই রয়েছে। আর দেখুন নিচেরটার আমি চেঞ্জ করে দিয়েছিলাম অ্যানাদার প্রোডাক্টের সিরিয়াল নাম্বারটা, দেখুন এইটা এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইটার এফেক্ট কিন্তু উপরের অবজেক্টটার মধ্যে কিন্তু পড়েনি, দেখেছেন? কারণ দুটোর এখন অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে আলাদা, তাই না? এইবার এই সেম জিনিসটা দেখুন আমাদেরকে কি করতে হলো, আমরা জাস্ট এটা স্ট্যাটিকভাবে করলাম। স্ট্যাটিকভাবে মানে আমি উপরের থেকে এক্স্যাক্টলি এটাকে কপি করে এইখানটাতে গিয়ে এভাবে পেস্ট করে দিলাম, ঠিক আছে? কিন্তু এই সেম জিনিসটাকে আমরা চাইলে একটুখানি ডাইনামিকভাবে করতে পারি। তাই ডাইনামিকভাবে জিনিসটাকে এরকম মনে করুন আমি এতটুকুকে একটুখানি কমেন্ট করে রাখলাম, মনে করুন বোঝার সুবিধার জন্য, যে আমরা স্ট্যাটিক্যালি কি করলাম, এই পুরো সেটটাকে এখানে আনার জন্য একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, তার ভিতরে এটাকে এখান থেকে কপি করে এখানটাতে জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার আপনাদেরকে আস্তে আস্তে ডাইনামিক চিন্তাভাবনা করতে হবে যে এটা তো নয় স্ট্যাটিক্যালি হয়ে গেল, কিভাবে আমি একটুখানি অন্য ওয়েতে আমি এটার মধ্যে থাকা সমস্ত এই প্রপার্টি নেম বা ভ্যালুগুলোকে আমি এটার মধ্যে স্টোর করতে পারবো। তো কিছুদিন আগে আমরা ফর ইন লুপ শিখেছিলাম, মনে আছে? তো ফর ইন লুপটা কী করে, ফর ইন লুপের মধ্যে আপনি যদি কোনো একটা অবজেক্টকে দিয়ে দেন, তো সে তার এই কিগুলোর উপরে একটা লুপ চালায়, যতক্ষণ পর্যন্ত ও কি পাবে ততক্ষণ পর্যন্ত ও একটা লুপ ঘুরে যাবে, যেটা আপনারা অলরেডি জানেন। তো এখানটাতে আমরা একটা কাজ করতে পারি, দেখুন আগেরটায় আমরা কি করলাম, আমরা লেট অ্যানাদার প্রজেক্ট বলে একটা ভেরিয়েবল তৈরি করেছিলাম, তারপরে হুবহু উপরেরটাকে কপি করে এখানটাতে পেস্ট করে দিয়েছিলাম। বাট এবার আমরা কি করব, আমরা লেট অ্যানাদার প্রজেক্ট বলে একটা ভেরিয়েবল তো তৈরি করব, কিন্তু এখানটাতে জাস্ট একটা এমটি অবজেক্ট ক্রিয়েট করে রাখবো, ঠিক আছে? এইবার এই এমটি অবজেক্টটাকে আমি ফিল করব কিসের মাধ্যমে, লুপ চালিয়ে। তো চলুন দেখা যাক জিনিসটা কীরকমভাবে হয়। তো দেখুন আমি লুপ চালাবো কোথায়, এটা আপনাকে সবার আগে ডিসিশন নিতে হবে, আপনি কি করতে চাইছেন।
আপনি এই প্রোডাক্ট ডিটেলসের পুরো এই স্ট্রাকচার বলতে এই কি আর ভ্যালুটাকে আপনি এই অ্যানাদার প্রোডাক্টের মধ্যে দিতে চাইছেন, তাই তো? তো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে কিন্তু আগের যে অবজেক্টের ক্লাসগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা একটা ফর ইন লুপ চালাই। তো আমি এখানটাতে করে দিলাম যে ফর, এখানটাতে দিয়ে দিন যে লেট কি ইন, অবজেক্টের নাম কি, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে? তাই লুপটা কি করবে, এই প্রোডাক্ট ডিটেলস বলে যে অবজেক্টটা রয়েছে সেটার থেকে একটা একটা করে কি তুলবে আর এই কি এর মধ্যে স্টোর করবে, ঠিক আছে? আর আমি এখানটাতে বলে দিতে পারি এই অ্যানাদার প্রোডাক্টটাকে এখানটাতে আনতে পারি আর বলে দিতে পারি যে এই লুপটা কি করছে দেখুন তো, প্রোডাক্ট ডিটেলসের থেকে একটা করে কিকে তুলছে, কিটাকে নিয়ে কার মধ্যে রাখছে, এই কি বলে ভেরিয়েবলের মধ্যে। আর আমি লুপের ভিতরে ঢোকার পরে বললাম যে লুপ তুমি এবার একটা কাজ করো, এই অ্যানাদার প্রোডাক্ট বলে যে অবজেক্টটা রয়েছে ওটার কি হিসাবে তুমি এই কি বলে ভেরিয়েবলটাকে দিয়ে দাও, আর তারপরে এই পুরো কিটার ভ্যালু কোনটা হবে, এই প্রোডাক্ট ডিটেলসের যে কিটা রয়েছে সেইটা। বুঝেছেন এখানটাতে কি হলো? আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ফর দ্য মোমেন্ট মনে করুন এইটুকু জিনিসকেও আমি কমেন্ট করে রাখলাম। তো মনে করুন আমার কাছে আপাতত শুধুমাত্র এই লেট অ্যানাদার প্রোডাক্ট বলে শুধুমাত্র এই এমটি অবজেক্ট রয়েছে। এবার যদি আপনাকে বলা হয় যে এই অ্যানাদার প্রোডাক্টের মধ্যে পুরো হুবহু প্রোডাক্ট ডিটেলসের মতো যে সিনট্যাক্সটা রয়েছে বা প্রোডাক্ট ডিটেলসের মধ্যে যা ভ্যালু আছে, কি ভ্যালু রয়েছে সেটাকে দিন, তখন আপনি কি করতেন? যদি আপনি ফর ইন লুপ ইউজ না করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি করতে হতো যে আচ্ছা অ্যানাদার প্রজেক্ট এরকমভাবে লিখলাম, তারপরে এর ভিতরে আমরা কি লিখতাম, এই প্রোডাক্ট নেম, তাই না? এরকমভাবে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম প্রোডাক্ট নেম ইজ ইকুয়াল টু, তারপরে কি লিখতাম এরকম ল্যাপটপ, তাই না? এটা হয়ে গেল, সেমিকোলন দিলাম, তারপরে আবার এখানটাতে লিখতে হতো যে অ্যানাদার প্রোডাক্ট এই অবজেক্টটা, তার মধ্যে সিরিয়াল নাম্বার বলে একটা কি দাও আর তার ভ্যালু দাও হচ্ছে এইটা। এবার তারপরে আবার দিয়ে দিলাম যে অ্যানাদার প্রোডাক্ট প্রাইস বলে একটা জিনিস দাও আর তার মধ্যে ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে এটাকে। দেখেছেন কত খাটাখাটনি করতে হচ্ছে আমাকে নিজে থেকে ম্যানুয়ালি। এইবার দেখুন এটা যখনই হয়ে গেল তখন কি হবে, এবার আমি প্রোডাক্ট আর অ্যানাদার প্রোডাক্ট দুটোকে আমি প্রিন্ট করাচ্ছি। দেখুন আমি এই অবস্থায় একবার কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন এখন এই উপরের অবজেক্টটা আর এই নিচের অবজেক্টটা দুটো কিন্তু সেম হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আমাকে সব নিজে হাতে এরকমভাবে করতে হলো। তো আমি চাইছি এই পুরো উপরের যে সেম জিনিসটা এটা এরকমভাবে না করে আমি ডাইনামিক্যালি করব। তো আপনাদেরকে আস্তে আস্তে এইভাবে ডাইনামিক চিন্তাভাবনা করতে হবে যে আচ্ছা যেই জিনিসটা আমি বারবার করে এরকমভাবে হাতে হাতে করে লিখছি এটা কি লুপের মাধ্যমে করা সম্ভব? যদি সম্ভব হয় তখন সাথে সাথে সেটাকে লুপের মাধ্যমে করা শুরু করে দেবেন। যেরকম আমি অলরেডি জানি আমাকে এখানে কি করতে হচ্ছে, উপরের এই অবজেক্টটার থেকে একটা একটা করে প্রপার্টি নেমটাকে নিয়ে এই অবজেক্টের প্রপার্টি নেম হিসাবে দিতে হচ্ছে, আবার এটার ভ্যালুটাকে নিয়ে সেই করসপন্ডিং কি এর এগেনস্টে ভ্যালু হিসাবে জমা দিতে হচ্ছে। ঠিক এই যে জিনিসটা যেটা আমরা করছিলাম সেটা, তো সেটাই আমরা দেখুন লুপের মাধ্যমে করছি। কীরকমভাবে দেখুন এখানে একটা লুপ চালালাম, সেটার নাম হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, একটা একটা করে কি এখানটাতে দেবে। এবার আমার প্রথম কাজ হচ্ছে এই অ্যানাদার প্রোডাক্টের মধ্যে সেই কিটাকে অ্যাসাইন করা। দেখুন আমি এখানে লিখলাম অ্যানাদার প্রোডাক্ট, থার্ড ব্র্যাকেটের মধ্যে সেই কিটাকে দিয়ে দিলাম। এবার আমার তো নয় এতক্ষণে জাস্ট এতটুকু তৈরি হলো, বা বলতে পারেন এই যে এতটুকু সেকশন তৈরি হলো, ঠিক আছে? এই যে এটা যে আমরা এতটুকু করলাম না লুপের ভিতরে, এটার মাধ্যমে শুধুমাত্র এতটুকু সেকশন আমি তৈরি করলাম। এইবার ভ্যালুটাকেও তো আমাকে দিতে হবে, তাই না? এবার ভ্যালুটা কীভাবে দিচ্ছি দেখুন, প্রোডাক্ট ডিটেলসের সেই কিটার ভ্যালু, অর্থাৎ প্রোডাক্ট ডিটেলস বলে অবজেক্ট, তার ভিতরে যে কিটা রয়েছে সেইটা, ওটা দিলেই তো এখানে তার ভ্যালুটা চলে আসবে, তাই না? তাই দেখুন সাথে সাথে এখানটাতে তার ভ্যালুটা তৈরি হয়ে যাবে। তাই এই লুপটাকে যদি আমি একটুখানি ব্রেক করি বা লুপটা কীরকমভাবে কাজ করবে যদি আপনাদেরকে বলি, তাহলে সেটা কী হবে বলুন তো। প্রথমবার এখানটাতে কি হবে, প্রোডাক্ট ডিটেলস প্রথমবার লুপটা ঘুরছে, প্রোডাক্ট ডিটেলসের মধ্যে থাকা প্রথম কিটাকে নিয়ে ও এই কি এর মধ্যে দেবে। তাই বলুন তো এই কি এর মধ্যে তাহলে প্রথমবার কি স্টোর হবে, তখন এটা হয়ে যাবে কি ইকুয়াল টু প্রোডাক্ট নেম, ঠিক আছে? এটা করলাম, আচ্ছা ঠিক আছে, কি ইকুয়াল টু প্রোডাক্ট নেম হয়ে গেল। ঠিক তারপরে কি হবে, এইটা লুপের ভিতরে আসবে, ভিতরে আসার পরে এখানটাতে কি আছে, অ্যানাদার প্রোডাক্ট কি। তাই আপনি এটা ভাবতে পারেন এই অ্যানাদার প্রোডাক্ট কিটা তখন কি হয়ে যাবে বলুন তো, কি এর জায়গায় কি রয়েছে, এই কি এর মধ্যে কোন ভ্যালুটা রয়েছে বলুন তো, এই প্রোডাক্ট নেম। তাই এখানটাতে হয়ে যাবে অ্যানাদার প্রোডাক্ট নেম। তাই এই প্রোডাক্ট নেমটা মনে করুন এই সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে, ঠিক আছে? এইটা হয়ে গেল এতটুকু। এবার তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে এখানে কী দেওয়া রয়েছে, প্রোডাক্ট ডিটেলস কি। তাই আমি যদি এখানে প্রোডাক্ট ডিটেলস কি দিই, কি এর মধ্যে কে রয়েছে বলুন তো, প্রোডাক্ট নেম। তাই এটা হচ্ছে এরকমভাবে পড়ে যাবে যে প্রোডাক্ট ডিটেলসের যে প্রোডাক্ট নেম
এটা দেওয়া মানে কি বলুন তো, ও প্রোডাক্ট ডিটেলসের মধ্যে থাকা এই কিয়ের ভ্যালুটাকে নিয়ে আসবে। প্রোডাক্ট ডিটেলসের ভিতরে থাকা প্রোডাক্ট নেম বলে প্রপার্টির ভ্যালুটা হচ্ছে ল্যাপটপ। ও এখান থেকে ল্যাপটপটাকে নিয়ে এসে জাস্ট এখানটাতে বসিয়ে দেবে, ঠিক আছে। তাই বেসিক্যালি আপনি তখন দেখতে পারবেন যে অ্যানাদার প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট নেম বলে কিয়ের মধ্যে ল্যাপটপটাকে স্টোর করো। এই পুরো জিনিসটাই এই লুপের মাধ্যমে এখানটাতে হচ্ছে, বুঝতে পেরেছেন? তো এটাই হচ্ছে ডাইনামিক জিনিসগুলো, যেটা কিনা আমরা একটা লুপের মাধ্যমে করি। কারণ এই যে পুরো 3টে জিনিস আমাকে কিছুক্ষণ আগে ম্যানুয়ালি লিখতে হলো। তাই ভাবুন, আজকে শুধুমাত্র 3টে প্রপার্টি আছে বলে নয় আমি এখানে ম্যানুয়ালি 3বার লিখলাম। যদি এখানটাতে 300টা প্রপার্টি থাকতো আমি কি ম্যানুয়ালি 300বার লিখতাম? তো এই সমস্ত জিনিসের জন্যই আপনাকে লুপ ব্যবহার করতে হয়, বা লুপ আপনাকে সাহায্য করে যে যাই থাকুক না কেন, যতগুলোই থাকুক না কেন, লুপ সেটাকে হ্যান্ডেল করে নিজের মতো করে তৈরি করে নেবে, ঠিক আছে। তো দেখুন এই সেম জিনিসটা আমরা এখন এই লুপের মাধ্যমে করলাম। অ্যানাদার প্রোডাক্টের কি অটোমেটিক্যালি পড়ে যাবে, আবার সেই কিয়ের মধ্যে থাকা ভ্যালু সেটাও কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাবে। তাই এবার যদি আমরা এটাকে সেভ করি, করার পরে যদি আমরা এখন একটুখানি ব্রাউজারে যাই, একবার কন্ট্রোল F5 প্রেস করলাম, দেখুন এখন এইটা আর এটা পুরো কিন্তু সেম হয়ে গেল। দেখুন আগেরটা কিন্তু আমি কমেন্ট করে রেখেছি। এখন পুরো জিনিসটা কাজ করছে কিসের মাধ্যমে বলুন তো? এই যে লুপের মাধ্যমে, দেখেছেন? আমরা একটা অবজেক্টকে আমরা অন্য আরেকটা অবজেক্টের মধ্যে ক্লোন করলাম, বা বলতে পারেন আমরা সেটাকে মার্জও করলাম। তাই মার্জ করার পরে দেখুন পুরো জিনিসটা এখন এরকম হয়ে গেল, ঠিক আছে। তো দেখুন এখানটাতে মজার জিনিসটা হচ্ছে যে এখানটাতে কিন্তু আমি অবজেক্টটাকে প্রথমত ব্ল্যাঙ্ক রেখেছিলাম, তারপর একটা লুপের মাধ্যমে অন্য আরেকটা অবজেক্টকে ক্লোন করে আমরা এই অবজেক্টটার মধ্যে মার্জ করে দিলাম। আর এখন এই দুখানা কিন্তু আলাদা আলাদা দুটো অবজেক্ট, এমন নয় যে সেম অ্যাড্রেসকে ডিনোট করছে, না অমনটা নয়, কিন্তু এটা একটা আলাদা অ্যাড্রেসে রয়েছে, এটাও একটা আলাদা অ্যাড্রেসে রয়েছে। তাই আমরা অবজেক্ট ক্লোনিং এরকম করে করতে পারি লুপের মাধ্যমে। তবে অবজেক্ট ক্লোনিং করার এটা তো জাস্ট একটা ওয়ে, জাস্ট একটা লেন্দি ওয়ে বলতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো আমরা এর পরের পর্বে শিখব যে কী করে আরও সহজে আমরা একটা অবজেক্টকে ক্লোন করে অন্য আরেকটা অবজেক্টে মার্জ করতে পারি। এটার খুবই ইজি একটা ওয়ে রয়েছে, বাট তার আগে আমাদের জানা উচিত যে কীভাবে আমরা সেটাকে ম্যানুয়ালি করতে পারতাম। এই যে এরকমভাবে আমরা ম্যানুয়ালি এটাকে করতে পারি, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্টকে কী করে আমরা ক্লোন করতে পারি, আর সেটা কী করে আমরা নতুন একটা অবজেক্টের মধ্যে মার্জ করতে পারি, ঠিক আছে। আর আপনাদের জন্য জাস্ট ছোটো একটি নিউজ, আমি রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ PHP অ্যান্ড লারাভেলের উপরে একটি পেইড কোর্স লঞ্চ করেছি। তো দেখুন সেটা করার জন্য আপনাকে এখানটাতে অ্যাড্রেস বারে লিখতে হবে webground.in। সেখান থেকে আপনি এই কোর্স সমূহ পেজে চলে যাবেন। সেখান থেকে এই যে এটা হচ্ছে কোর্স, আপনি এখানটাতে চলে যান। যাওয়ার পরে কারিকুলামটা দেখুন, আর তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এই কোর্সটি পারচেস করবেন, তার আগে যেটা আপনাকে করতে হবে, এই কোর্সটি আপনার জন্য কিনা সেটা কিন্তু অবশ্যই আগে যাচাই করতে হবে। আপনি এই ইন্ট্রো ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যদি আপনার এটা দেখার পরেও মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এই কোর্সটি আমি পারচেস করতে চাই, তখন আপনি এখান থেকে আবার হোম পেজে চলে যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে কিভাবে আপনি কোর্সটি পারচেস করবেন তার একটা ডিটেলস আপনি নিচের দিকটাতে এই কিভাবে কোর্স শুরু করবেন এটা 1 2 3 4 করে দেওয়া রয়েছে, বা এই ভিডিওটার মধ্যে দেওয়া রয়েছে। এই ভিডিওটা দেখে তারপরে কোর্সটা আপনি চাইলে পারচেস করতে পারেন। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তারা কাইন্ডলি নিচে থাকা ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন। সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত চ্যানেলগুলোতে ভিজিট করবেন, সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, আর ফেসবুক পেজগুলোতে ভিজিট করে সেগুলোকে ফলো করে রাখবেন, যাতে করে যখনই কোনো কন্টেন্ট বা নতুন কোনো কন্টেন্ট কোনো জায়গাতে দেওয়া হোক না কেন তার সবার প্রথম আপডেট যেন আপনি পেতে পারেন। আর আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।